জর্ডানের মার্কিন বিমান সেনাবাহিনীর ঘাঁটিতে আর কি মার্কিন মিলিটারি ঘাঁটিতে কী করছে, ইরান মিসাইল নিক্ষেপ করে দুইজন মার্কিন সৈন্যকে নিহত করে ফেলছে। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু সোলজার্স অব ইউএসএ ডায়েড ফ্রম দ্য ডাইরেক্ট অ্যাটাক অব ইরানিয়ান মিসাইল। এর আগে কিন্তু ইরানিয়ান মিসাইল এরকম ডিরেক্টলি হিট করে কোনো ওই আমেরিকান সৈন্যকে নিহত করতে পারে নাই। তো যখন ডিরেক্ট অ্যাটাকে আমেরিকান সৈন্য মারা গেল, তো এইটা আমেরিকার ইগোতে ভয়ঙ্কর আঘাত করলো না? এবং ফলাফল, এরপরে ডোনাল্ড ট্রাম্প একেবারে তার বাহিনীকে নির্দেশ দিয়েছে এই ইরানে একেবারে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা আছে এগুলোর উপর আক্রমণ করে এগুলো একেবারে মাটির সাথে ধসিয়ে দিতে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়েছে সেটা হলো যে মাটির তলে যে মিসাইল ড্রোন যেগুলো আছে সব তো ধ্বংস করা যেহেতু যাচ্ছে না, তাহলে কী করতে হবে, ইরান যাতে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায় এবং কোনোভাবেই আর শাসন কাজ চালাতে না পারে, এই হেতু এইবার বেসামরিক যে সমস্ত স্থাপনা সেগুলোর উপর তো করছেই, এছাড়া মিলিটারি ইনস্টলেশন যেগুলো ছিল, যেমন আইআরজিসির যে ক্যান্টনমেন্ট, তাদের মিলিটারি যে বিল্ডিং টিল্ডিং যেগুলো আছে এগুলো একেবারে মাটির সাথে ধসা দিচ্ছে। দিন রাত 24 ঘন্টা একেবারে ডজন ডজন বোমার বিমান এসে এই যে আছড়ে পড়ছে বোমা নিয়ে এবং বোমা ফেলছে। এছাড়া মিসাইল তো আসি, আর ওদিকে তার সাথে যোগ দিয়েছে কারা? ইসরায়েল, তাই না? ফলাফল এই যে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ইরানের উপরে দোজখ মানে জাহান্নামের আগুন যেন নেমে আসছে। এটাই কিন্তু আমাদের নজরে এখন পড়ছে। এই যে জাহান্নামের আগুন দেখছেন, জাহান্নামের আগুন এখন শুরু হয়ে গেছে ইরান ব্যাপী, বিশেষ করে তেহরানে। ওই কিছুকাল আগে অনেকের হয়তো মনে থাকবে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে ইরানকে তারা কি করবে, প্রস্তর যুগে ফেরত পাঠাবে এবং উইদাউট ব্লাস্টিং এনি নিউক্লিয়ার বম্ব, প্রচলিত যে মিসাইল বোমা এগুলো আছে এগুলো দিয়েই তারা এই ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাবে। এবং সেই কর্মকাণ্ডটাই কিন্তু চলছে। দেখেন যে যেভাবে বোমা মারছে, তার আগুনের লেলিহান শিখা কি ভয়ঙ্করভাবে এই যে কত উঁচে উঠে গেছে, তাই না? দেখলে মনে হয় যে পারমাণবিক বোমা মারলো কি না কে জানে। না, মারে নাই পারমাণবিক মানে অ্যাটম বম্ব এখনো মারে নাই, কিন্তু ইরানের অর্থনীতিকে এবং অবকাঠামোকে যে একেবারে ধ্বংস করে দিবে এতে কিন্তু আর কোনো সন্দেহ নাই। এবং এর জন্য কারা দায়ী? এই যে ইরানের আইআরজিসি, তাদের যে একগুয়েমি, তাদের যে মানে একটা আছে না যে আমাদের কি করবে, আমার পাশে রাশিয়া আছে, আমার পাশে চায়না আছে, আবার ওদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন কিন্তু এখন একেবারে গভীরে তার ওই যে সস্তা ড্রোন দিয়ে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি করছে। ফলে ইচ্ছা থাকলেও রাশিয়া কিন্তু এখন আর ইরানের পাশে এসে দাঁড়াতে পারছে না। দুই চার দিন আগে আমরা খবর দেখছিলাম যে এই রাশিয়া থেকে নাকি ডুমসডে বিমান এসে এই যে ইরানে নামছে। তখন আমার একটু মানে কৌতুক লাগলো, কিসের ডুমসডে? আমেরিকা যদি চায় ওই নামার সাথে সাথে ও বিমান ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, অতএব ওগুলো ডুমসডে না, ওগুলো ফানি ডে বিমান হবে। তো এই ইউক্রেনকে একদিকে এই যে এই সরবরাহ করেছে কি ড্রোন এবং মিসাইল, কেন? যেন রাশিয়ার উপরে তারা আক্রমণের মাত্রা বাড়ায় এবং রাশিয়ার যেন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অলরেডি কিন্তু রাশিয়ায় যে তেল সম্পদের উপরে মানে তেল রিফাইনারির উপরে কিছুকাল আগে ব্যাপকভাবে এই ড্রোন আক্রমণ হয়, তাদের কিন্তু তেল উৎপাদন অনেক কমে গেছে। এবং রাশিয়ার ওই যে পুতিনের লম্পঝম্প কিন্তু আগের থেকে অনেক কমে গেছে আমরা যদি খেয়াল করি। এবং এটার কারণ কি? কারণ হচ্ছে রাশিয়া যেন কোনোভাবেই এই যে ইরানকে সাহায্য করতে না আসে। দেখেন, আমরা জানি যে ইরানের সাথে রাশিয়া এবং চায়নার বেশ ভালো সম্পর্ক। চায়না হয়তো অর্থনৈতিকভাবে কিছু সাহায্য সহযোগিতা করতে পারে, কিছু মালপত্র রসদ এগুলো দিয়ে হয়তো সাহায্য করতে পারে, কিন্তু সামরিক ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে সৈন্য দিয়ে ইরানে কিন্তু কখনোই তারা সাহায্য করতে আসবে না। এই কাজটা করতে পারতো কি রাশিয়া, কিন্তু এই রাশিয়াকে এত ব্যতিব্যস্ত করে রাখছে এবং রাশিয়ার ভিতরে ড্রোন দিয়ে এত ক্ষয়ক্ষতি সেখানে সাধিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই হয়তো আমরা খবরগুলো জানি না, কিন্তু যেগুলো আসছে সেগুলোই কিন্তু মারাত্মক। ফলাফল
রাশিয়ার সাথে ইরানের যতই দোস্তালি থাক না কেন, রাশিয়া এখানে ন্যূনতম কোনো ভূমিকা রাখতে পারছে না। অথচ এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে প্রাথমিক দিক দিয়ে বা কিছুকাল পরে আমরা দেখছিলাম যে এই ইরান ব্যাপকভাবে শাহেদ ড্রোন তারা কিন্তু রাশিয়াকে সরবরাহ করছিল এবং সেই ড্রোন দিয়ে কিন্তু ইউক্রেনকে যথেষ্ট নাস্তানাবুদ করছিল। তো এই যে ইরানের ওপর আক্রমণ করলে কেউ যাতে ইরানকে সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে না পারে, রাশিয়ার উপরে আক্রমণের মাত্রা বাড়ানো ইউক্রেনের মধ্য দিয়ে, এটা তো একটা স্ট্র্যাটেজিক একটা সিস্টেম ছিল, তাই না? অর্থাৎ ওইখানে রাশিয়াকে দুর্বল করতে হবে, যাতে করে ইরানের ওপর যখন ঝাঁপিয়ে পড়বে আমেরিকা, তখন যেন রাশিয়া কোনোভাবেই ইরানের পাশে এসে দাঁড়াতে না পারে। তবে আমরা যদি বাংলাদেশের মিডিয়াগুলোর খবর দেখি, ওই যে 2জন আমেরিকান সৈন্য মারা গেছে না, এবং ওই যে আমেরিকার যে ঘাঁটি আছে এই যে ইয়েতে কি জর্ডানে, এরপরে দেখবেন কি অলরেডি দেখে ফেলছি যে বাংলাদেশের মিডিয়াতে উল্লাস করছে যে এইবার এই মধ্যপ্রাচ্যে এখানে বিভিন্ন দেশে যে ঘাঁটি ম্যাটি আছে আমেরিকা এগুলো নিয়ে এখন পাত্তাড়ি গুটিয়ে ভেঙে যাবে এরকমই। বাট বাস্তবতা হচ্ছে কমপ্লিটলি ভিন্ন। বাস্তবে ইরানের যে কি ঘটনা ঘটে যাচ্ছে, ইরানের মধ্য থেকে তো তেমন কেউ কিছু আর প্রচার করে না। তারপরেও ওই যে ওর ভিতরে ইরানের মধ্যে সাধারণ পাবলিক যেগুলো আছে তারা অনেক ক্ষেত্রে হয়তো তাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও টিডিও করে বাইরে পাঠায়, এছাড়া তো অনেকটাই ভিতরে খবর জানা যাচ্ছে না। বাট ইরান কিন্তু শেষ, ইরানের এই একগুয়েমির কারণেই তারা কিন্তু শেষ হচ্ছে। অনেকে বলবে যে ইরান কিভাবে ওই 7 সাগর 13 নদীর পাড়ে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি হয়, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে যুদ্ধটা হচ্ছে 2টা আদর্শের এবং 2টা সাম্রাজ্যের বা সাম্রাজ্যবাদী আদর্শের। সেটা হলো যে আমেরিকা হলো গণতন্ত্র এবং ধনতন্ত্রের যে সাম্রাজ্যবাদী সিস্টেম, তার প্রবক্তা এবং তার প্রবর্তক সারা পৃথিবীতে তারা এই সিস্টেম চালু রাখছে, রাইট? এদেরকে বর্তমানে একমাত্র চ্যালেঞ্জ করছে ইসলামী সাম্রাজ্যবাদী যে আদর্শ সেটাই, এবং বর্তমানে ইরান হলো সে ইসলামী সাম্রাজ্যবাদের প্রতিনিধি। এবং একটা জিনিস খেয়াল করতে হবে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে যদি এই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নাও হতো, তাহলেও রাশিয়া যে খুব বেশি ইরানকে সাহায্য করতো আমার তো মনে হয় না। কারণ রাশিয়ার পুতিন জানে না যে ইরান তারা ইসলামী সাম্রাজ্যবাদী আদর্শের ধারক বাহক। তো রাশিয়ার মানে পুতিন কি কখনো ওই রকমভাবে সাহায্য করবে যে ইরান বিজয়ী হয়ে এই মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাক, তারা একটা নতুন ইসলামী সাম্রাজ্য খিলাফত প্রতিষ্ঠা করুক? কি না, এটা কিন্তু কখনোই তারা করবে না, এবং চায়নাও করবে না। এটা হয়তো পুরোপুরি সমর্থন দিবে, কিছু কিছু সাহায্য সহযোগিতা হয়তো করবে ওই পর্যন্ত, কিন্তু এমন সাহায্য সহযোগিতা কোনোভাবেই করতো না যাতে ইরান জিতে যেতে পারত। আর এখানেই কিন্তু এই যে বিশ্বের অন্যান্য সভ্যতার সাথে ইসলামী সভ্যতার কিন্তু তফাৎ। কেউ চাইবে না এক আদর্শের সাম্রাজ্যবাদী লোকজনরা, তারা কখনোই চাইবে না যে তাদের বিরোধী আদর্শের লোকজনরা জিতে যায়, তাই না? তো এখানে যুদ্ধ, আমি বারবার কিন্তু অতীতে অনেক ভিডিওতে আমি বলছি, এখানে যুদ্ধ কিন্তু আসলে ইরানের সাথে আমেরিকার হচ্ছে না, এখানে যুদ্ধ হচ্ছে 2টা আদর্শের, 2টা সাম্রাজ্যবাদী চেতনার। অতীতে এই ধরনের সাম্রাজ্যবাদী যুদ্ধ আমরা দেখতাম, যেমন রোমান সাম্রাজ্য আক্রমণ করতো পার্সিয়ান সাম্রাজ্যকে, তাই না? পার্সিয়ান সাম্রাজ্য আক্রমণ করতো রোমান সাম্রাজ্যকে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে ইসলামী সাম্রাজ্য এবং ওদিকে ওই কনস্টান্টিনোপল ভিত্তিক মানে তুরস্ক ভিত্তিক যে তাদের যে খ্রিস্টিয়ান সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা ছিল, তাদের সাথে কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ হতো। এভাবেই চলে গেছে। এরপরে আস্তে আস্তে ফিল্ডে আসে কারা? এরপরে ফিল্ডে আসে কে? এই ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তাই না? তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ এসে ইসলামী সাম্রাজ্যবাদকে মানে অটোমান খিলাফতকে পুরো ধ্বংস করে দেয়। পরবর্তীতে এই মুসলমানরা বিভিন্নভাবে তাদের ইসলামী সাম্রাজ্যবাদটাকে আবারও নানাভাবে উত্থান করার চেষ্টা করছে, বাট কার্যকরভাবে আমেরিকা কিন্তু ওই যে মুসলমান মানে সুন্নি মুসলিম দেশগুলোকে কিন্তু কমপ্লিটলি দমন করে রাখছে, তাই না? কিন্তু এই শিয়া ইসলাম অর্থাৎ এই ইরানকে দমন করতে পারে নাই। তো এই ফাঁকে ইরান কিন্তু মোটামুটি চিন্তা করছে তারা বাধা বিঘ্নবিহীনভাবে যা ইচ্ছে খুশি করবে, এবং করে গেছেও। তো এখন অতএব
ইরান এখন যদি মনে করে যে তার ইসলামী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে যাবে এবং অন্য সাম্রাজ্যবাদ অর্থাৎ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তার কোনো সংঘাত হবে না, এটা তো পাগলের চিন্তা ভাবনার মতো, তাই না? অবশ্য সংঘাত আজও কালক হতেই হতো, আজও কালক হতেই হতো। তো সেইটা মনে করেন যে 4-5 মাস আগে শুরু হয়ে গেছে। এখানে ইরানকে ছেড়ে আমেরিকা ভেগে যাবে এটার প্রশ্নই ওঠে না। ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপর এখান থেকে হয়তো চলে যাবে, এবং ততক্ষণে ইরানে ওই যে কত কোটি লোক মারা গেল, কত লক্ষ লোক মারা গেল, এগুলো কিন্তু আমেরিকার হেডেক না, খেয়াল করতে হবে। এখানে মানবতাটা তার কোনো স্থান নাই। বুঝতে হবে যে সাম্রাজ্যবাদী লড়াই যখন হয় তখন কিন্তু মানবতার কোনো স্থান থাকে না। একজন আর একজনের শত্রু, পরাজিত করতে গেলে লোক তো মারা যাবে। এখন মানবিকতা দেখাতে গেলে তো যুদ্ধে জেতা যাবে না, নিজস্ব যে আদর্শ এটাকে তো টিকিয়ে রাখা যাবে না, তাই না? সুতরাং এটাই অনেকে হয়তো বোঝে না। বাংলাদেশের মানুষ তো একেবারেই বোঝে না। তারা আশা করে হ্যাঁ তাদের ইসলামী আদর্শ ধর্মের মোড়কে মানুষের মধ্যে ঢুকে আস্তে আস্তে টিকে থাকবে এবং তারাই গোটা পৃথিবী শাসন করবে, এই স্বপ্নে তারা বিভোর থাকে। কিন্তু তারা কোশ্চিনকালেও কল্পনা করে না যে তাদের এগেনস্টে বর্তমানে আমেরিকান বা মার্কিন সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর শক্তি, অর্থনৈতিক সামরিক শক্তি নিয়ে উদ্ধত আছে। যেখানেই মুসলমানরা মাথাছাড়া দিয়ে ওঠার সুযোগ করবে সেখানেই তাদেরকে ধ্বংস করে দিবে। এই যে আজকে আপনারা দেখেন যে বাংলাদেশ, এই যে আমেরিকা কেন বাংলাদেশের উপরে মানে নানা রকম এই যে শেখ হাসিনাকে উৎখাত করলো, সেই ডিপ স্টেট, তারপরে মোহাম্মদ ইউনূসের সাথে চুক্তি মুক্তি কী কারণে করলো? কারণ বাংলাদেশের কিছুটা উন্নতি ঘটতেছিল, যেটা নাকি আমেরিকার কিন্তু মোটেও সহ্য হয় নাই। তার বক্তব্য বলে এই মুসলমানরা তোমরা গরিব ফকির মিসকিন থাকবা, এই জন্যই কিন্তু এটা এরকম করা হয়েছে। এখন অনেকে বলবে তো ওই মিডল ইস্টে এটা করে না কেন? মিডল ইস্টে করবে, জাস্ট একটু তেল ফুরাক, দেখেন করে কিনা। আপাতত তেলের কারণে তারা হয়তো এটাকে স্পেয়ার করছে, কিন্তু সেখানে তাদের উপরে কঠিন নিয়ন্ত্রণ আমেরিকার, তাই না? বুঝতে হবে যে এখানে এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ শুধুমাত্র দুইটা দেশের যুদ্ধ না, এটা দুইটা আদর্শের লড়াই। সুতরাং এখানে যার ক্ষমতা বেশি থাকবে, যোগ্যতা বেশি থাকবে, তাই না, তারাই জিতবে, এটাই পৃথিবীর ইতিহাস বলে। এবং লক্ষ কোটি বছরের ইতিহাসে পৃথিবীর তো এটাই, যোগ্যতম যারা তারাই টিকে যাবে। এখানে ওই মানবতার কোনো স্থান নাই, বুঝতে হবে। ধন্যবাদ।